আমি একটি কলি ধর্মকথন কিংবা যুগধর্মকথন সম্পর্কে আলোচনা করব। প্রণব মল্লিক, কলিযুগের কাহিনী। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভিন্ন ধরনের যে গোত্রবর্ণীয় নারী সম্প্রদায় আছে, পদ্মিনী, চিত্রাণী, শঙ্খিনী, হস্তিনী, এদের একটা প্রেক্ষাপটজনিত ঘটনা। সাধু, সন্ত, মহন্ত। ব্রাহ্মণ যাতে ব্রাহ্মণ, কলিকালে ব্রাহ্মণ ভগবানের মুখমণ্ডল থেকে উৎপন্ন। তাদের বিভিন্ন কর্তব্য সেবামূলক, জনগণের হিত রক্ষার্থে, প্রতিষ্ঠা কারক অর্থে, যেরকম দান, যজ্ঞ, তপস্যা, তীর্থ, পর্যটন। রাজা মহারাজাকে গুরুরূপে পদে তাদেরকে বরণ করেছে। তারা শক্তিতে কম হলেও বুদ্ধি, বিদ্যা, বলে অনেক প্রতিষ্ঠাশালী এবং প্রতিভাসম্পন্ন। তো তারা সভা সমিতিতে অনেক সময় পরামর্শ দান করে পৌরোহিত্য করে থাকে। কিন্তু বর্তমানকালে কলিযুগে তারা বিভিন্ন ধরনের আমিষ পদার্থ ভক্ষণ করাতে তাদের আচরণ শূদ্রাচারী রূপে পরিণত হয়েছে। ব্রাহ্মণ নামে জাতে শূদ্র। ক্ষত্রিয় তারা ভগবানের বাহু কিংবা হস্তযুগল থেকে উৎপন্ন হয়েছে। তাদের কর্ম রাজ্য রক্ষা করা, কৃষিকাজ করা, উপরে যেরকম প্রজা পালন করা, জনহিতৈষী প্রজাহিতৈষী কাজ করা, যুদ্ধ করা, প্রজাগণকে রক্ষা করা বহিঃশত্রুর হাত থেকে, নতুন রীতিনীতি নিয়ম প্রণয়ন করা। কিন্তু বর্তমানকালে রাজক্ষত্রিয় কিংবা তেজ ক্ষত্রিয়র অভাব দেখা দিয়েছে। ক্ষত্রিয় নামে ক্ষত্রিয়, পৈতাধারী ক্ষত্রিয়। যেমন ব্রাহ্মণ নবগুণী পৈতা ধারণ করেছে, সেবা, পূজা, ভক্তি, শ্রবণ, বন্দন, কীর্তন, ভজন, অর্চনা, আত্মনিবেদন, এই নববিধ গুণে নববিধ পৈতা। খালি পৈতারও গঠনটুক রয়েছে, আর বাকি সব চলে গেছে। অনেকের মধ্যে থেকেই দুই একজন ব্যতিক্রম রয়ে গেছে। এরকম ক্ষত্রিয়ের মধ্যে হঠাৎ তেজ ক্ষত্রিয় এক দুইজন রয়ে গেছে, বাকি সব নামে ক্ষত্রিয় হয়ে গেছে। নাম ক্ষত্রিয়, জাত ক্ষত্রিয় নয়, তেজস্বী ক্ষত্রিয় নয়, বীরশ্রী ক্ষত্রিয় নয়। বৈশ্য, বৈশ্য কী আছে? বৈশ্য কৃষিকাজ করা, পশুপালন করা, ব্যবসা বাণিজ্য করা, বৃক্ষরোপণ করা, এরকম। কিন্তু বর্তমানকালে নানান যন্ত্র, অত্যাধুনিক কিছু আবিষ্কারের ফলে তাদের কৃষিকাজ ব্যাহত হচ্ছে। তারা গোষ্ঠ পালন করতে পারছে না, তারা খেতে হলকর্ষণ করছে না, তারা যাগযজ্ঞ তপস্যায় অংশগ্রহণ করছে না, তারা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণে অংশগ্রহণ করছে না, হঠাৎ মঠাৎ করছে কেউ কেউ কোনো কোনো রূপে, তো যন্ত্রের সাহায্যে। তারা নামে বৈশ্য, কাজে বৈশ্যত্ব হারিয়েছে, ব্যবসার বণিক সম্প্রদায়ত্ব হারিয়েছে। শূদ্র মুচি, মেথর, চারাল, চণ্ডাল, ডোম, নাপিত, ধোপা, রজক, এরা জাতগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন আর নাপিতের প্রভাব থাকলেও যেরকম রজক কাপড় ধোয়ার যে রাজা মহারাজার পরামর্শ রূপে থাকতো, সেরকমটা এখন নাই। মেথর সম্প্রদায় এখন আর অতটা খুঁজে পাওয়া যায় না, হঠাৎ মঠাৎ পাওয়া যাচ্ছে, আবার হঠাৎ মঠাৎ নাই। আবার বিভিন্ন ধরনের যে সাঁওতাল সম্প্রদায়গুলিও এখন অনেকাংশে যুগের পরিবর্তনে, তালের পরিবর্তনে, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। হঠাৎ মঠাৎ কেউ কেউ পশু পাখি শিকার, কেউ কেউ বনে জঙ্গলে টুকটাক গভীর অরণ্যে আদিবাসী সম্প্রদায় বন্য মানব রূপে রয়ে গেছে। আর বাকি সব সভ্য সম্প্রদায়ের সংস্কৃতির প্রভাবে অনেকটা উন্নত প্রযুক্তি হয়ে শহর ঘেঁষা হয়ে তাদের জাত কিংবা কর্ম কিংবা প্রবৃত্তি এইসব তো বিলুপ্তি হারিয়েছে। নারী সম্প্রদায়ের কথা বলতে গেলে পদ্মিনী, পদ্মিনী নারী দৈবভক্ত, ইষ্টভক্তি, বিভিন্ন ধরনের পূজা পার্বণ, প্রতিষ্ঠা, গুণসম্পন্ন, সেবামূলক হিত, চরিত্র দিক থেকে মহান, প্রতিভক্তি, পুত্রকন্যা দিতে স্নেহ প্রবণতা, আশের পশু পাখি কীটপতঙ্গতে গাঢ় নিবিড়তা, একটা ভাবভক্তির প্রখর মুখর নারী ভক্তি, নারী শক্তির স্বতঃস্ফূর্ত মূর্তি হয়ে দাঁড়িয়ে দেয়। কিন্তু সেই ভাবগুলি এখন পদ্মিনী নারীর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব কম। পাহাড়ে পর্বতের আড়ালে, তীর্থধামের বিরলে হঠাৎ এক দুইজন নারী এরকম খুঁজে পাওয়া যেতে পারে, কিংবা মহৎ মন্দিরবর্গে সেবামূলক কার্যে ধার্য হয়ে প্রতিষ্ঠার মূল পর্বে মূল স্রোতে ফিরিয়ে তাদেরকে ব্যতিক্রমান্তে এক দুইজন পাওয়া যেতে পারে। যেরকম চিত্রাণী, চিত্র সংযুক্ত নারী, তারা চিত্র, শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, আর্কিওলজিস্ট, কোনো কিছু খুঁজে বের করা, কোনো কিছুকে অঙ্কন রূপে প্রসিদ্ধ করা, গৃহকর্ম ইত্যাদিতে নির্দিষ্ট ধাঁচ ধরন তৈরি করা, সেই সমস্ত নারীর সংখ্যাও বর্তমানে কমে গেছে। যা করছে যন্ত্রের সাহায্যে, মন্ত্রের প্রভাবটাকে হারিয়েছে। যেরকম সকালে উঠে স্নান করা, দান করা, দক্ষিণা করা, পূজা করা, পার্বণ করা, গৃহকল ইত্যাদিতে ধূপ দীপ প্রদীপ প্রজ্বলিত করা, গরুকে সেবা করানো, ব্রাহ্মণ বৈষ্ণব বিপ্র ইত্যাদিকে সেবা পূজা ভক্তি দান
এবং কি সঠিক রূপে শিক্ষা নিজে নিয়ে তারপরে সেই শিক্ষা সমাজে প্রতিফলন, সেগুলির দৃঢ়ত্ব হারিয়েছে। এটা হচ্ছে চিত্রাণী নারীর লক্ষণ। যেরকম আছে কম, তার মধ্যে সংখিনী নারী সনসন করে চলবে, তারা গতিবিধিকে আবেগের বসে দেখবে, বিবেকটা অতটা গুরুতর রূপে থাকবে না। চিত্র মতলব বাণীযুক্ত প্রেরণ, যে একটা প্রকৃতির প্রতি তার টান বা তার প্রতি প্রকৃতির টান, বিশ্ব প্রকৃতি মহাজাগতিক তেজ তাকে ধারণ করা বা সেও মহাজাগতিক তেজের প্রতিফলনে চলা, এই সমস্ত গুণসম্পন্ন ব্যক্তিত্ববোধগুলি নারী স্বীকৃতি হারিয়ে বিবেকের অন্তরাল হয়ে আড়ালে চলে গিয়ে একটা আবেগে পর্যভূষিত হয়ে তারা দেহমন প্রাণকে পর্যভূষিত করছে। নারীত্ব শক্তির স্থিতিস্থাপকতা বা স্থিতপ্রজ্ঞতা হারিয়েছে। তারপরে নারী হস্তিনী নারীর প্রভাব তো একদম তাদের আকারে হবে, আকৃতি হবে দর্শিনী, প্রকারে হবে একটা গুণসম্পন্নের বাইরে দেবাড়িগণ, রাক্ষসগণী, এবং তাদের চরিত্রবোধে হবে তারা বিভৎসিনী, উন্মত্তা, প্রমত্তা, চঞ্চলতা। তারা যখন হঠকারিতা মতলব হঠাৎ বুদ্ধি, কার্যসিদ্ধি, বিভিন্ন গুণে জ্ঞানে পর্যভূষতার আড়ালে চলে যাবে, দৈবভক্তির বিরলে চলে যাবে, তারা মৎস্য মাংস ডিম্ব ভক্ষণ করিবে। যেরকম নারী শক্তির নাকি শাস্ত্রে ব্যথিত আছে বা কথিত আছে যে তাদের মৎস্য মাংস ডিম্ব বিশেষ প্রকারে উন্নত নারী প্রকৃতির নিষেধ। যেমন তীর্থধাম, আশ্রমকেন্দ্রিক পরিবেশ, গুরুকুল, টোল, শিক্ষাভিত্তিক অধিষ্ঠান, দৈবকেন্দ্রিক প্রতিষ্ঠান, অন্যান্য দৈব সম্প্রদায়িক অধিষ্ঠানের মধ্যে মৎস্য মাংস ডিম্ব নিষেধ। তীর্থের ব্রাহ্মণ কখনো মৎস্য মাংস ডিম্ব আহার করে না। সাধু সন্তের মধ্যে স মানে নিজে, ধু মানে ধৌত করা। নিজের দেহের ময়লা, মনের ময়লা, প্রাণের ময়লাকে ধৌত করেছেন, তিনি সাধু। কিন্তু সাধু বেশি মুখোশ পরা সাধু কলিকালে যারা লোকচক্ষুর মধ্যেই চলছে, আবার লোকচক্ষুর মধ্যে অনেক কিছু আড়াল করতে যাচ্ছে। আমি সাধু, তিলক চন্দন লাগিয়েছে, তুলসীর মালা দিয়েছে, গেরুয়া পোশাক পরেছে, অনেকে শ্বেতবস্ত্র পরিধান করেছে, আবার লোকচক্ষুর অন্তরালে ব্যবসা করছে, পুঁথি বিক্রি, ঘি বিক্রি, মধু বিক্রি, গোপাল নিয়ে ঘুরে বেরিয়ে তাদেরকে কিছু ব্যবসা বাণিজ্য নিয়ে সংসার স্থাপন, প্রতিস্থাপন, বা অন্যান্য অনেক অসাধু সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে নিজের কার্যকলাপকে ব্যাহত করছে। চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ, ইস্কন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসালটেন্স, এখানে অনেক সন্ন্যাস আছে, কিন্তু লোককেন্দ্রিক সন্ন্যাস বনে চলে যাবে, সন্ন্যাস গৃহে থাকবে না, সন্ন্যাস লোকঘেঁষা পরিবেশে থাকবে না, কিন্তু তারা অনেক নারী সম্প্রদায়ের সঙ্গে কাটাচ্ছে, কীর্তন করছে, একসাথে মিলেমিশে চলাফেরা করছে। এসব সন্ন্যাস রীতিনীতির বাইরে তারা লোক সম্প্রদায়ের মধ্যে একটা নদীর সৃষ্টি করতে চাইছে, কলিযুগে আলাদা প্রকৃতির সন্ন্যাস। এই জন্য শাস্ত্রে ভাগবত কিংবা ব্যাসদেব উদাহরণ দিয়েছে, কলির সন্ন্যাস হবে লোকঘেঁষা এবং পরিবেশ ঘেঁষা, পরিবার ভিত্তিক। যেখানে আগের সন্ন্যাসীরা সংসার ত্যাগ করে বনে গিয়ে বাস করতো, এরা সংসার কোনো রকম ত্যাগ করলেও সেখানেও আরেকটা সংসার বসিয়ে বিভিন্ন পরিবেশে অর্থকেন্দ্রিক কিংবা প্রসাদ কেন্দ্রিক সাধুসন্তময় লোকসংস্কৃতির ঘেঁষা এরকম। আর কলিরও বিভিন্ন পর্যায়ে দেবদেবীকে আরাধনা করলেও তার মধ্যে একটা স্বার্থ সিদ্ধির টান থাকে, আগেই প্রার্থনা করে আমাকে এটা দাও, সেটা দাও, অমুক দাও, তমুক দাও, কিন্তু তার প্রতি একটা নিঃস্বার্থ ভাবনা, মতলব তার প্রতি একটা হেতু কিংবা হিতকর টান, যে আমার কিছু চাই না, তুমি যা করো, মঙ্গলময় হেত। এত কীর্তনিয়া, আউলিয়া বাউলিয়া, কথা বলি কীর্তনকার কলির যুগে অনেক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লাইক, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রামকে ভাইরাল করেছে। তারা নানানভাবে সাধুর বেশ ধারণ করে অনেক ভক্তবৃন্দকে শিক্ষা দিতে চলেছে, কিন্তু সেই শিক্ষাবৃন্দ বা ভক্তবৃন্দ তাকে কোনো গভীরতম বয়ান প্রশ্ন করতে পারছে না, আর সাধুও তার চরিতার্থ উত্তর না দিয়ে পার পেয়ে যাচ্ছে। এমন থেকে এমন গভীরতম প্রশ্ন আছে, আগে গুরুকুলীয় পরিবেশ ধারায় ঋষিমুনি, যোগী সিদ্ধ, ধ্যানী জ্ঞানী, গুণিত পরিসন্ত মহন্ত বৈষ্ণবরা এরকম ভক্তের পাল্লায় পড়তো যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়ে যেত। যেমন অর্জুন গীতাজ্ঞান ক্ষেত্রে কৃষ্ণকে যা যা প্রশ্ন করছে, কৃষ্ণ তার সঠিক, সুন্দর এবং সুস্থ সবল বয়ান পরিবেশন করে গীতাজ্ঞান তত্ত্বকে উৎফুল্লিত তথা প্রফুল্লিত করে তুলতে। এখানে শ্রোতা কোনো প্রশ্নই করে না, তার মনে কোনো জানাই নাই, জানার আকাঙ্ক্ষাই নেই, সে নিজে জানেই না কি করবে। তাই ওই সাধু কিংবা ভাগবত প্রবক্তা, গীতা প্রবক্তা, সে আকারে প্রকারে বানিয়ে গীতার শ্লোক সঠিক উচ্চারণ না করে, ভাগবতের তত্ত্ব সঠিক না বলে, নিজের মন থেকে কিছু দেশ বিদেশের বাণীকে ঘেটে এখানে এনে জুনে সেনে টাঙিয়ে দিল বোর্ডে চিত্র অঙ্কন করার মতো। সেখানে তারা যার ভালো লাগলো সে গ্রহণ করলো টুকটাক, না হলে আবার সংসারের গোলে তালে সে মিলিয়ে গেল, তার সঠিক কোনো তত্ত্বরস সংগ্রহিত হইল না। এইভাবে কলির জীবটাকে বা কলির জীব বিভিন্ন তত্ত্বে ভুলবশত পর্যভূষিত হয়ে নানা সংসারকেন্দ্রিক ভাবধারার মধ্যে হারিয়ে যাচ্ছে। আমার এই বলে সংক্ষিপ্ত ক্ষুদ্র বক্তব্যকে আমি এখানেই রাখছি। যদি ভালো লাগে এটিকে
শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এটি যেন আশা করা যায় আপনারা বাণীগুলিকে সঠিকভাবে প্রতিফলিত করবেন এবং সেটিকে জ্ঞানে গুণে বর্ধিত হওয়ার জন্য একটা সফল পর্যবসিত ধারাকে দেখবেন, ফলো করবেন, তাহলে আপনারও মঙ্গল, আমারও মঙ্গল। জয় হিন্দ, জয় ভারত, জয় ভগবান।